ফুটবল শুরু হওয়ার আগে নট আউট নোমানে আমরা একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম শিরোপা জয়ের জন্য ১ থেকে ১০ নম্বরে কোন দল কোথায়। সেখানে আমার হিসাবটা ছিল ১ নম্বর ফ্রান্স, ২ নম্বর স্পেন, ৩ নম্বর আর্জেন্টিনা, ৪ নম্বর পর্তুগাল, ৫ নম্বর ইংল্যান্ড, ৬ নম্বর ব্রাজিল, ৭ নম্বর জার্মানি, ৮ নম্বর নরওয়ে, ৯ নম্বর মরক্কো এবং ১০ নম্বর নেদারল্যান্ডস। বিশ্বকাপে প্রত্যেকটা দল তো অন্তত একটা করে ম্যাচ খেলে ফেলেছে। এখন আসলে এই দলগুলোর অবস্থা কি? আরও একটা ফেভারিট র্যাঙ্কিং করলে বিষয়টা কেমন দাঁড়াবে? সেটাই আমি একটু বলছি। নিজেদের প্রথম ম্যাচ শেষে কোন দলগুলো কোথায় দাঁড়িয়ে আছে আমার সঙ্গে আপনি হিসাবটা একটু মিলিয়ে নিতে পারেন। আমাদের আগের হিসাবের সঙ্গেও বা কতটা কি হলো সেটাও একটু মিলিয়ে দেখতে পারেন। আর কুইজ, আপনাদের জন্য কুইজ। ব্রাজিলের যে ম্যাচ শনিবার সকালবেলা তার আগ পর্যন্ত এটার উত্তর দিতে পারবেন যে ব্রাজিল হাইতির যেই ম্যাচ রয়েছে সেইখানে ব্রাজিলের ৩ নাম্বার গোল করবে কে? ১ নাম্বার না, ২ নাম্বার না, ৩ নাম্বার। এমন হতে পারে যে ব্রাজিল ৩ নাম্বার গোলটাই করতে পারল না, তাহলে উত্তর লিখবেন যে না, কেউ করবে না। আর যদি আপনার মনে হয় যে না, কেউ করবেন, সেই কেউটা কে? ভিনিসিয়াস নাকি রাফিনিয়া নাকি এনরিক নাকি পাকেতা নাকি গ্যাব্রিয়েল, নামটা লিখবেন এবং আপনার নাম লিখে সঙ্গে আপনার জেলার নাম লিখবেন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। যদি আপনি বিজয়ী হন, লটারির মাধ্যমে বিজয়ীদেরকে ব্রাজিলের ২টা জার্সি, ফ্যান জার্সি এবং একটা আর্জেন্টিনার জার্সি আমরা উপহার হিসেবে দেব। আর এখন পর্যন্ত যে কুইজগুলো আমরা আয়োজন করেছি, প্রত্যেক সপ্তাহ শেষে তো আপনাদের সেই বিজয়ীদের নাম ঘোষণা করার প্রতিশ্রুতি ছিল। এই উইকেন্ডে শনিবার দিন আমরা এই প্রথম সপ্তাহে যারা বিজয়ী হয়েছেন তাদের নাম ঘোষণা করব এবং যাদেরকে আমরা পাবো তাদেরকে নিয়ে আমরা নট আউট নোমানে একটা লাইভ প্রোগ্রামের আয়োজন করব। আপনাদের সঙ্গে একটা আড্ডা হয়ে যাবে। এখন আসেন ফেভারিট র্যাঙ্কিংয়ে। আসলে এটা ফেভারিট র্যাঙ্কিং না। সত্যি কথা বলতে গেলে আমি ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে যে ফেভারিট র্যাঙ্কিং করেছি ১ থেকে ১০ নম্বরে যেই দলকে যাকে রেখেছি শিরোপা জয়ের হিসাবে, আমি এখনও তাদেরকে সেইখানটাতেই রাখছি। বিশ্বকাপের এক ম্যাচ দেখার শেষে আমি এগুলা পুরোপুরি ওলটপালট করতে রাজি না। যেমন ধরুন পর্তুগালকে আমি ৪ নম্বরে রেখেছিলাম। পর্তুগাল কঙ্গোর সাথে যেভাবে খেলেছে, এখন তো তাদের ওই হিসাব করলে কি তাদেরকে আমি ১০ এর বাইরে ঠেলে দিব? ধরেন স্পেনকে আমি ২ নম্বরে রেখেছিলাম, তারা কাবো ভের্দের সঙ্গে ড্র করেছে। এখন আমি স্পেনকে নিয়ে কি করব? আমার যেই প্রেডিকশনটা ছিল সেটা কিন্তু ওভারঅল ওয়ার্ল্ড কাপের প্রেডিকশন। হ্যাঁ, এই ফেভারিট র্যাঙ্কিংটা আমরা করব। প্রথম পর্ব শেষ হোক, জেনুইন একটা ফেভারিট র্যাঙ্কিং করব আবারও গিয়ে, যেই ১০টা পজিশনে যাদেরকে রেখেছিলাম ফার্স্ট রাউন্ড শেষে আসলে হিসাবটা কি, তারপরে হয়তোবা আমরা এরপরে রাউন্ড বাই রাউন্ড সেই জিনিসটা করতে পারি। কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ দেখেই আমি ওই ফেভারিট র্যাঙ্কিং পাল্টাতে রাজি না। আমার কাছে অ্যাবসলিউটলি ১ থেকে ১০ নম্বরে যেই দল যেইখানে ছিল সেই দলকে আমি সেইখানটাতে রাখছি শিরোপা জয়ের হিসাবে। তবে এই আলোচনাটা আমি করব যে ওই ১০টা দলের মধ্যেই ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচে কোন দল কতটাই ইমপ্রেসিভ ছিল সেই হিসাবে যদি একটা র্যাঙ্কিং করি। দেখেন, এই ১০ দলের বাইরেও কিন্তু ইমপ্রেসিভ পারফরমেন্স ছিল। যেমন ধরেন কলম্বিয়ার পারফরমেন্স খুব ইমপ্রেসিভ ছিল, সুইডেন খুব ভালো খেলেছে, ইউএসএ খুব ভালো খেলেছে, যাদেরকে আমি টপ 10-এ রাখি নাই। সো ও অনেক ভালো খেললেও তারা যদি ভবিষ্যতে ফার্স্ট রাউন্ড শেষে টপ 10-এ আসতে পারে সেটা আসবে, সেটা অন্য আলোচনা। কিন্তু আমি এইখানটাতে ওই যে ফেভারিট র্যাঙ্কিং আমি 10টা দলকে রেখেছিলাম, তাদের নিজস্ব প্রথম ম্যাচ শেষে কোন দলের কি অবস্থানে রয়েছে আমার হিসাবে সেইটা নিয়ে একটু আলোচনা করতে। এটা কিন্তু ফেভারিট র্যাঙ্কিং না, আমি আবার বলি ফেভারিট র্যাঙ্কিং যেটা ছিল সেইটাই আছে। ফার্স্ট রাউন্ড শেষে আবার করব। এখন হচ্ছে গিয়ে প্রথম ম্যাচে দলগুলোর পারফরমেন্স ধরে যদি আমি ১ থেকে ১০ যদি র্যাঙ্কিং করি সেই জিনিসটা আসলে কিরকম হবে। নাম্বার 10 পর্তুগাল। পর্তুগালের পারফরমেন্স খুবই হতাশাজনক, খুবই হতাশাজনক। কঙ্গোর সঙ্গে তারা ড্র করেছে বলেই শুধু না, তাদের যে পারফরমেন্স ছিল, সবাই তো ঝাঁপিয়ে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর উপরে। ৪১ বছর বয়সী ফরওয়ার্ড পুরো ম্যাচে ২৫-২৬টা মাত্র টাচ করেছেন বল, ৩টা চান্স পেয়েছিলেন, এর মধ্যে ২টা, এর মধ্যে ১.৫টাকে আসলে জেনুইন অপরচুনিটি বলা যায়, সেটা কাজে লাগাতে পারেনি। কিন্তু আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং লাগে সেটা হচ্ছে কি যে পর্তুগালের মিডফিল্ড এই ওয়ার্ল্ড কাপের দি বেস্ট। পর্তুগালের মিডফিল্ডের কাছাকাছি শুধু আমার কাছে আর্জেন্টিনা মিডফিল্ড মনে হয়, কিন্তু সেই মিডফিল্ড এনাফ অপরচুনিটি ক্রিয়েট করতে পারে নাই, এনাফ পেনিট্রেট করতে পারে নাই। ফলে রোনালদো ওই এনাফ সার্ভিসও পায়নি। এই কারণে আমার কাছে মনে হয় যে, আমি জানি না যে পর্তুগাল এই জায়গাটা থেকে কীভাবে ঘোরাতে পারবে, কিন্তু ডেফিনেটলি কঙ্গো যারা ওয়ার্ল্ড কাপে সেই ১৯৭৪ সালে জায়ান নাম নিয়ে খেলেছিল, ১৪টা গোল তারা করেছিল, সেই তারা এসে এখন পর্তুগালের মতো দলের সঙ্গে ড্র করে ফেলছে। এটা নিঃসন্দেহে তাদের জন্য একটা বড় অর্জন। কিন্তু পর্তুগালের পয়েন্ট অফ ভিউ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোদের, রবার্টো মার্টিনেজের দলটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমি তাদেরকে আমার এই প্রথম ম্যাচের পারফরমেন্সের বিচার করে যেই টপ 10, আমার ফেভারিট র্যাঙ্কিং ওই টপ 10-এর ওই হিসাবটা 10টা দলের মধ্যে পর্তুগালকে আসলে 10 নম্বরেই রাখছি। ৯ নম্বরে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের কিন্তু একটু টাফ পরীক্ষাই ছিল।
জাপানের সঙ্গে, সেই পরীক্ষাটাতে তারা ফেল করেছে তা বলা যাবে না, 2-2 গোলে ম্যাচটা ড্র হয়েছে। কিন্তু গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচটা ছিল, সেইটা তারা হারেনি, সব ঠিক আছে, কিন্তু আমি ডাচদের কাছ থেকে আরেকটু ভালো পারফরমেন্স এক্সপেক্ট করেছিলাম। ডেফিনেটলি জাপানও খুব ভালো টিম, ডেফিনেটলি জাপানও হারার আগে হার মানে না, বাট আমার মনে হয় যে রোনাল্ড কুমানের এই দল তারা আরও ভালো করার সামর্থ্য রাখে। টোটাল ফুটবল এগুলো আসলে এগুলা গল্প কথায় চলে গেছে, এখনকার ফুটবলের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই, বাট স্টিল তারপরও ডাচদের কাছ থেকে আমি আরেকটু ভালো ফুটবল এক্সপেক্ট করেছিলাম, আমি তাদেরকে 9 নম্বরে রাখছি। 8 নম্বরে স্পেন, যারা এই বিশ্বকাপ জয়ের ওয়ান অফ দ্য ফেভারিট, আমার কাছে এখনও ওয়ান অফ দ্য ফেভারিট। ভাই ওয়ার্ল্ড কাপে তো গত ওয়ার্ল্ড কাপে ফার্স্ট ম্যাচ আর্জেন্টিনা হেরেছিল না, তারপর বিশ্বকাপ জিতেছে। 2010 ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ স্পেন হেরেছিল না সুইজারল্যান্ডের কাছে, তার বিশ্বকাপ জিতেছে। ফলে স্পেন যে প্রথম ম্যাচটা কুরাসের সঙ্গে ড্র করেছে তাতেই এন্ড অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে, ব্যাপারটা তেমন নয়। কিন্তু আমার কাছে একটু না, অনেকখানি ডিসঅ্যাপয়েন্টেড যে জিনিসগুলো লেগেছে, একটা হচ্ছে গিয়ে যে লামিন ইয়ামালের উপরে তাদের নির্ভরতা। ইয়ামাল যতক্ষণ না মাঠে নেমেছিলেন, ওই যে শেষ 20 মিনিট খেলেছেন, ওই সময় কিন্তু তিনি চান্স ক্রিয়েট করেছেন। ফলে ইয়ামাল যখন প্রথম থেকে খেলতে পারবেন তখন এই স্পেন, ইয়ামাল এবং নিক উইলিয়ামস, তখন স্পেন দলটাকে হয়তো অন্যরকম দেখাবে। ফলে এইটা একটা কনসার্নের জায়গা। আর ঠিক হচ্ছে গিয়ে প্রপার নাম্বার 9 স্কোরার আর কি, যেইটা ওয়ারজাবাল ওই দিন ডিসঅ্যাপয়েন্টিং। আমি দেখছিলাম একটা স্ট্যাটে প্রথম 25 না 30 মিনিটের মধ্যে একটা বারবারের মতো বলও টাচ করেন নাই। ফলে এইটাও স্পেনের একটুখানি কনসার্নের জায়গা। আই এম শিওর যে স্পেন এই জায়গা থেকে ঘুরে দাঁড়াবে। কাবো ভের্দেকে ওইখানে অবশ্যই ক্রেডিট দিতে হবে, কিন্তু ফার্স্ট ম্যাচটা যে স্পেন খেলেছে তাতে তাদেরকে আমি আসলে 8 নম্বরের উপরে রাখতে পারছি না। 7 নম্বরে ব্রাজিল, মরক্কোর সঙ্গে ব্রাজিল যে হারে নাই, এটা আসলে কপাল গুনেই হারে নাই। মরক্কোর সঙ্গে ব্রাজিল যে ফার্স্ট হাফে স্পেশালি যে ফুটবলটা খেলেছে, আমি ব্রাজিলে এক কলামিস্টের লেখায় পড়ছিলাম 2014 বিশ্বকাপে ওই যে জার্মানির সঙ্গে সেমিফাইনালে 7 গোল খাওয়া যে ম্যাচটা, তারপরে ব্রাজিলের ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বাজে ম্যাচ এই মরক্কোর সঙ্গে ম্যাচের ফার্স্ট হাফটা, প্রথমার্ধটা এত বাজে ব্রাজিল খেলেছে, এত বাজে খেলেছে। সেকেন্ড হাফে তারপরেও তারা একটুখানি গুছিয়ে নিয়েছে, তারপরেও তারা ম্যাচটা হারেনি। ওই জায়গাটাতে মরক্কানদের তারা গোল করার ব্যর্থতার জায়গাটা তো রয়েছে। ব্রাজিলের সেন্ট্রাল ডিফেন্সের যে পেয়ার, আমি এক্সপেক্ট করছি ওয়ার্ল্ড কাপ যত এগোবে তারা আরও অনেক বেশি ভালো খেলবে। গ্যাব্রিয়েল এবং মার্কিনিওস, সেটা আসলে ভেরি স্ট্রং একটা সেন্ট্রাল ডিফেন্সের পার্টনারশিপ হওয়ার কথা। ভিনিসিয়াস একটা ম্যাজিক্যাল গোল দিয়েছেন, ওইটাই ব্রাজিলিয়ানদের মুখ রক্ষা করেছে। কিন্তু হ্যাঁ, গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচটা প্রথমেই খেলে ফেলেছে, ফিফা র্যাঙ্কিংয়ে 6 নম্বর 7 নম্বর দল খেলে ফেলেছে, এইগুলো বলে আসলে এ অজুহাত দেওয়ার কোনো উপায় নাই ব্রাজিল ফুটবলের ক্ষেত্রে। ফলে ওইটা ডিসঅ্যাপয়েন্টিং, এবং ব্রাজিলের যে পারফরমেন্সের বিচারে আমি ওই 10 দলের মধ্যে তাদেরকে আসলে 7 নম্বরের উপরে রাখার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। 6 নম্বরে নরওয়ে, ভেরি ইমপ্রেসিভ। ঠিক আছে, প্রতিপক্ষ ইরাক তুলনামূলক ভীষণ দুর্বল, তারপরও যে তারা 4-1 গোলে জিতেছে, তারপরও যে আর্লিং হ্যাল্যান্ড জোড়া গোল করে ফেলেছেন, বড় দলগুলোর জন্য সিগন্যাল, ডেফিনেটলি সিগন্যাল। হ্যাঁ, গ্রুপে তাদেরকে এখনো বিগ টেস্টের